বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এবার নবম ও দশম শ্রেণীর গণিতের ত্রিকোণমিতির সূত্রাবলী নিয়ে হাজির হয়েছি। এই ত্রিকোণমিতির সূত্রাবলী অনেকের কাছে এটা অনেক কঠিন মনে হয়। মূলত আমি তোমাদের সামনে অতি সহজভাবে সূত্রগুলো উপস্থাপন করব। আমি যখন ছাত্র ছিলাম তখন আমার যে টিচার তিনি আমাকে এই সূত্রগুলো 29টা সূত্র উনি লিখে দিয়েছিলেন। তো সেদিন আমি বলেছিলাম, স্যার 29টা সূত্র আমার পড়া তো অনেক কঠিন, মুখস্থ করা। স্যার বলছিল যে অঙ্ক করতে করতে একসময় দেখবা যে তোমার এটা একবার সহজ হয়ে যাবে। কিন্তু আমি ছেলেমেয়েদের জন্য আরও সহজ করেছি, অর্থাৎ 11টি সূত্র মূলত যদি আমরা শিখি এবং সহজভাবে শিখি তাহলে আমরা এইগুলো থেকে অনেকগুলো সূত্র আমরা তৈরি করতে পারবো। আমি মূলত 11টা সূত্র তোমাদের সামনে উপস্থাপন করব এবং কিভাবে এই সূত্রগুলো থেকে আরও সূত্র তোমরা বের করতে পারো সেই সহজ পদ্ধতিটা তোমাদেরকে আমি বলে দেব। যেহেতু আমি বলেছি ত্রিকোণমিতি, তার মানে 3 কোণ বিশিষ্ট ক্ষেত্র অর্থাৎ ত্রিভুজ। এই ত্রিভুজের নিয়ে মূলত ত্রিকোণমিতির যত সূত্রাবলী আছে ত্রিভুজ নিয়ে। সেখানে আমি তোমাদের সামনে আগে এঁকে রেখেছি একটি সমকোণী ত্রিভুজ। এই পাশে যে দেখতে পাচ্ছ এটা মূলত একটি সমকোণ। এই সমকোণ বোঝানোর জন্য আমরা এই অক্ষরটি মূলত এই যে চিহ্নটি ব্যবহার করে থাকি। তো সমকোণী ত্রিভুজ যেহেতু হয়েছে এটা, সেখানে আমরা যখন জ্যামিতি সাধারণত পড়ি এর আগে আমরা বলে থাকি যে সোজা যেটা আছে সেটা লম্ব হবে, সমকোণী ত্রিভুজে নিচেরটা ভূমি হবে। কিন্তু ত্রিকোণমিতিতে সেই বিষয়টা ভিন্ন। যে কোণটাকে ধরে নেব, অর্থাৎ আমরা একটা কোণ নিলাম থিটা, থিটা যে কোণটা সেই কোণের বিপরীত বাহুটা হবে লম্ব। আর অতিভুজ হবে, এটা আমরা সবাই জানি আগের মতোই, অর্থাৎ সমকোণের বিপরীত বাহুর নাম অতিভুজ। স্বাভাবিকভাবে অপর আরেকটা যে বাহু আছে সেটা হবে ভূমি। তাহলে আমরা এই চিত্রে যদি ত্রিভুজের নাম আমরা বলি পি ও এম, পি ও এম এ, এই যে কোণ এম সেটা হলো 90 ডিগ্রি। আর আমরা যে একটা কোণ নিলাম পি ও এম, এই যে কোণটা এটাকে আমি থিটা ধরলাম। আসলে থিটা কি? আমরা অনেক সময় অঙ্ক বীজগণিত যদি করি সাধারণত ধরি সংখ্যাটি এক্স, আবার যখন আমরা পাটিগণিত করি বলি ধরি সংখ্যাটি ক, এরকম ধরে থাকি। কিন্তু ত্রিকোণমিতি ভাষায় একটা গ্রিক অক্ষর এখানে ব্যবহার করা হয়েছে, যাকে কোণের পরিমাপের জন্য এটা ব্যবহার করা হয়েছে, নাম থিটা। এই থিটার মানটা কত? 90 ডিগ্রির চেয়ে কম। অর্থাৎ এক্ষেত্রে আমরা ধরেছি 90 ডিগ্রির চেয়ে কম। কোনো জায়গায় থিটার মান আরো বেশিও হতে পারে, কিন্তু এই জায়গায় 90 ডিগ্রির চেয়ে কম। কারণ যেহেতু একটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ আছে, বাকি দুইটা কোণ মিলে হবে 90। অবশ্যই থিটার মান একটা কোণ, যেহেতু একটা কোণের মান অবশ্যই 90-র চেয়ে কম হবে, অর্থাৎ এটি একটি সূক্ষ্ম কোণ। তাহলে আমরা বলতে পারি ওপি অতিভুজ, আর পি এম লম্ব, আর ও এম হবে ভূমি। মূলত এই যে 3টা বাহু, এই 3টা বাহু দিয়ে আমরা 6টি অনুপাত বের করতে পারি। এই 6টি অনুপাত, একটা হলো লম্ব বাই অতিভুজ, আরেকটা ভূমি বাই অতিভুজ, আর কি লম্ব বাই ভূমি। এখন যদি আমি এটাকে উল্টাই দিই, অর্থাৎ উল্টাই দিই, তাহলে ভূমি বাই লম্ব, আর এইটাকে যদি এখানে উল্টাই দেখি, অর্থাৎ ভূমি নিচে আসবে আর অতিভুজ যাবে উপরে। আবার এই জায়গায় যদি উল্টাই দিই তাহলে অতিভুজ যাবে উপরে, লম্ব যাবে নিচে। এক্ষেত্রে আমরা এইভাবে 6টা অনুপাত বের করতে পারি। মূলত এই পাশে আমি চিহ্ন দিয়ে, অর্থাৎ পি ও এম এই অক্ষরগুলো দিয়ে আমি লম্ব, ভূমি এবং অতিভুজের নাম দিয়েছি। অর্থাৎ লম্ব পি এম অতিভুজ, ও এম ভূমি, ও এম অতিভুজ, ওপি, এইভাবে আমি এই পাশে নাম দিয়েছি। মূলত এই 6টা অনুপাতের নাম দেওয়া হয়েছে 6টি নাম।
এগুলোকে বলা হয়, প্রথমটা যে নাম লম্ব বাই অতিভুজ সেটা হলে সাইন, সেটা হলো সাইন, SINE, সাইন। এই সাইনের প্রথম অক্ষর শেষ অক্ষরটা বাদ দিয়ে শুধু 3টা অক্ষর নিয়ে থিটা, এই যে থিটা কোনটা নিয়েছে, থিটা, সাইন থিটা। আবার কোসাইন, কোসাইনের শেষ 3 অক্ষর বাদ দিয়ে কস, এখানে আমি কস নিয়েছি। আর এখানে ট্যানজেন্ট, ট্যানজেন্ট, ট্যানজেন্টের প্রথম 3 অক্ষর, কোট্যানজেন্টের প্রথম 3 অক্ষর, সেকেন্ড, সেকেন্ড, এটা সেকেন্ডের প্রথম 3 অক্ষর নিয়ে সেক। আর কোসেকেন্ড, কোসেকেন্ডের প্রথম 3 অক্ষর নয়, এখানে 5 অক্ষর নেওয়া হয়েছে, কারণ যদি আমি 3 অক্ষর নেই আগের কসের সাথে মিলে যায়, সেই কারণে নেওয়া হয়েছে 5 অক্ষর। তার মানে এটা কোসেক, কোট সেকেন্ডের সংক্ষেপে রূপ হলো কোসেক। এইভাবে আমি সাথে যখন সাইন দিয়ে দেবো, একটা হচ্ছে সাইন থিটা, আর একটা কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা। অর্থাৎ এই 6টি অনুপাত আমরা পেলাম। এবার আমি লেখার সময় আগে বলেছিলাম যে প্রথমটা একদম শেষেরটা বিপরীত, অর্থাৎ উল্টায় লিখে ফেলেছিলাম, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, আর এখানে হবে অতিভুজ বাই লম্ব। আবার এই যে দুইটা ভূমি বাই অতিভুজ, আর এখানে উল্টায় দিলাম অতিভুজ বাই ভূমি। আর এখানে দেখো লম্ব বাই ভূমি, আর এখানে আমি লিখলাম ভূমি বাই লম্ব। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি কি যে সাইন এবং কোসেক এই দুটা হলো গুণাত্মক বিপরীত। গুণাত্মক বিপরীত হলো এক গুণাত্মক বিপরীত সম্পূর্ণ উল্টায় দেওয়া। যদি আমি সাইন গুণাত্মক, যেহেতু গুণাত্মক বিপরীত, আমি সাইন থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 বাই কোসেক থিটা। সাইন থিটা এবং কোসেক থিটা যেহেতু গুণাত্মক বিপরীত, আমি সাইন থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 বাই কোসেক থিটা। অনুরূপভাবে কোসেক থিটা সমান লিখতে পারি 1 বাই সাইন থিটা। তাহলে প্রথম দুইটা কত সহজ দেখো, সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, আবার কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। যেহেতু একটা আর একটার গুণাত্মক বিপরীত, সেই কারণে সাইন থিটা 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা 1 বাই সাইন থিটা। অনুরূপভাবে আমি 6টা সূত্র অতি সহজে লিখে ফেলতে পারি। কিভাবে? cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা, cos theta equal to 1 by sec theta আর sec theta equal to 1 by cos theta। এবার tan আর cot বিপরীত, গুণাত্মক বিপরীত। cot tan theta equal to 1 by cot theta আর cot theta equal to one by cot theta equal to 1 by tan theta। অর্থাৎ এই ছয়টা সূত্র অতি সহজ, একটা আর একটা গুণাত্মক বিপরীত হওয়ার কারণে 6টা যদি আমি মনে রাখতে পারি, সাইন কোসেকের বিপরীত, cos সেকের বিপরীত, tan কটের বিপরীত, এই কথা 3টা কথা যদি আমি মনে রাখতে পারি, 6টা সূত্র আমি ইজিলি পারবো। এবার আমি এগুলোকে যেহেতু বিপরীত, 6টাকে আমি বলে থাকি বিপরীতের সূত্র, অর্থাৎ মনে রাখার জন্য আমি বলে থাকি বিপরীতের সূত্র। তাহলে 6টা বিপরীতের সূত্র। এবার দুইটা আসতেছে, এই দুইটাকে আমি বলবো, আমি বলি মনে রাখার জন্য বিশেষ সূত্র। বিশেষ বলতে আবার tan, এটা কিন্তু অতি সহজ, কারণ tan এর উপরে আছে sin এবং cos। আমি ঠিক sin উপরে এবং cos নিচে
এটা যদি লিখে ফেলি তাহলে সূত্রটা হয়ে যাচ্ছে, অর্থাৎ tan = sin বাই cos। এবার যেহেতু tan এবং cot গুণাত্মক বিপরীত, তাহলে আমি cot সমান লিখতে পারি cos বাই sin। অর্থাৎ আমি যদি tan লিখে cotটা শুধু পরিবর্তন অর্থাৎ উল্টায় দিই তাহলে cot হয়ে যাচ্ছে। তার মানে বিশেষ যে সূত্র, একটা সাথে একটা কত ভালো সম্পর্ক, যে cot tan = sin বাই cos আর cot = cos বাই sin। এবার আছে আরো তিনটা, এই তিনটার মধ্যে 1 আছে। এটা মূলত আমি বলেছিলাম যে পিথাগোরাসের উপপাদ্যটা পড়ানোর সময় যে পিথাগোরাসের উপপাদ্যের নানা ব্যবহার আছে। এখানেও পিথাগোরাসের সূত্র ব্যবহার করে এই সূত্র তিনটা বের করা হয়েছে। তো প্রথম যে সূত্রটা sin স্কয়ার প্লাস cos স্কয়ার, তাহলে প্রথমটাকে যদি আমি স্কয়ার করি, আর দ্বিতীয়টাকে স্কয়ার করে যোগ করে দিই 1 হয়ে যাবে। তাহলে কত সহজ, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1। এবার আমি নিচের দুইটা, একটা নিচে আছে cosec থিটা এবং এর উপরে আছে sec থিটা। তাহলে sec থিটা সমান আমি এক ধাপ উপরে উঠব, tan স্কয়ার থিটা প্লাস 1 অথবা 1 প্লাস tan স্কয়ার থিটা। আমি যদি sec স্কয়ার থিটা লিখি, এক ধাপ উপরে tan আছে, tan 1 প্লাস tan স্কয়ার লিখলে এই সূত্র হয়ে যাচ্ছে। এবার cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা = cosec এক ধাপ উপরে, অর্থাৎ এটার উপরে এটা আছে cot, তো cot এর সাথে 1 যোগ, অর্থাৎ 1 প্লাস cot স্কয়ার থিটা। সূত্র মূলত এমনভাবে মনে রাখতে হবে যে এই সূত্রগুলো ব্যবহার করে মূলত আমরা যেহেতু বিভিন্ন রকমের সমস্যার সমাধান করব, সূত্রটা শুধু মুখস্থ করলে হবে না, এটাকে এমনভাবে মনে রাখতে হবে যে ওই অঙ্কটা দেখে তোমাকে, সমস্যাটা দেখে তোমাকে বলতে হবে যে এত নম্বর সূত্র বা অনুসিদ্ধান্তটা সূত্রটা তোমাকে ব্যবহার করতে হবে। তো যেহেতু আমাকে বলতে হবে এত নম্বর সূত্রটা ব্যবহার করতে হবে, সূত্রটা সম্বন্ধে খুব ভালো ধারণা থাকতে হবে। তো আমি শিক্ষার্থীদের বলবো যে তোমাদের মূলত আমি ফেসবুক লাইভে এখন ক্লাসটা নিচ্ছি, আমার নিজস্ব আইডি মোহাম্মদ রাকিবুল ইসলাম। এই আইডিতে অনেকে হয়তো আমাকে পেয়ে যাচ্ছ, আমি একটু দেখে নিচ্ছি যে মূলত ফেসবুক আইডিতে আমাকে কেউ দেখছে কিনা বা কে কে যুক্ত হয়েছে আমার সাথে। এবার আমি যে 9 নাম্বার যে সূত্রটা, সেই সূত্রটা থেকে দুইটা সূত্র আমি সাধারণত যেগুলো ব্যবহার হয় এরকম দুইটা সূত্র আমি বের করতেছি। কিভাবে বের করি? অতি সহজ। sin স্কয়ার সমান ওয়ান তো ডান পাশে আছে, শুধু আমি cos স্কয়ার ওই পাশে নিয়ে নিই। তো যেহেতু পক্ষান্তর হচ্ছে, যেহেতু এক পক্ষ থেকে আরেক পক্ষে আমি নিচ্ছি, সেখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস, অর্থাৎ sin স্কয়ার থিটা = 1 মাইনাস 1 মাইনাস cos স্কয়ার থিটা, অর্থাৎ sin স্কয়ার থিটা = 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার ওই পাশে চলে গেল। অনুরূপভাবে cos স্কয়ার থিটা =
cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। একইভাবে অর্থাৎ cos স্কয়ার থিটাকে আমি রেখে দিলাম এই পাশে, আর sin স্কয়ারকে ওই পাশে নিয়ে গেলাম, অর্থাৎ এই পাশ থেকে ওই পাশে গেলে অর্থাৎ এক পক্ষ থেকে আরেক পক্ষে যদি আমি পক্ষান্তর করে ফেলি তাহলে চিহ্ন পরিবর্তন হয়, সেই কারণে মাইনাস হয়ে গেল। ঠিক অনুরূপভাবে এখানে আমি sec স্কয়ার থিটা, আমার এই পাশে sec স্কয়ার থিটা আছে, আমি যদি tan স্কয়ারকে এই পাশে নিয়ে আসি অবশ্যই মাইনাস হবে। ইকুয়াল টু 1, অর্থাৎ আমি লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এবার cosec স্কয়ার থিটা অনুরূপভাবে cosec স্কয়ার থিটা এই পাশে আছে আমার, cot স্কয়ারকে যদি আমি এই পাশে আনি অবশ্যই এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস আর ইকুয়াল টু ওই পাশে থাকবে 1। অর্থাৎ আমরা এগুলো সাধারণত ব্যবহার করে থাকি, অনেক সময় ব্যবহার করে থাকি, আর হুবহু সরাসরি এই সূত্রগুলো অনেক ব্যবহার আছে। আমরা সহজে যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা এই সূত্রগুলো ব্যবহার করতে পারি। এবার আমি যদি কোনো শিক্ষার্থীকে বলি যে তোমার 6 নাম্বারটা কত, তুমি বলতে হবে cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1/tan স্কয়ার থিটা। আমি যদি 7 নাম্বারটা বলি বলতে হবে tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। অর্থাৎ আমি স্কয়ার বললাম এই কারণে, যদি আমি এই পাশে স্কয়ার দিই এই পাশে স্কয়ার হয়ে যাবে। অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত, 1 থেকে 8 পর্যন্ত যতগুলো সূত্র আছে আমি যদি প্রত্যেকের স্কয়ার দিয়ে দিই, স্কয়ার এখানে স্কয়ার, এখানে স্কয়ার, এখানে স্কয়ার, এখানে স্কয়ার, এখানে স্কয়ার, এভাবে স্কয়ার দিই, অর্থাৎ 1 থেকে 8 আরো বেড়ে যাবে, আরো 8টা হয়ে গেল 16টা। যদি কিউব দেই আমি তাহলে আরো 8টা হবে। আমি যদি পাওয়ার 4 দিই প্রত্যেকের সাথে পাওয়ার 4 আমি দিতে পারবো এই ক্ষেত্রে, অর্থাৎ এই পাশে যত পাওয়ার দেব ওই পাশে পাওয়ার তত হবে। তার মানে অনেক সময় তোমাদের বইয়ে বিভিন্ন সমস্যার সমাধানের সময় দেখতে পাবে যে পাওয়ার 4ও ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পাওয়ার 4 যদি এখানে ওই পাশে আমি পাওয়ার 4 দেওয়া দেবো, এই পাশে পাওয়ার 4 দিলে প্রত্যেকটা এই দুইটার মধ্যে পাওয়ার 4 দেবো, তার মানে আরো 8টা হয়ে যাবে। সেই কারণে আমি স্কয়ার দিয়ে আমার শেখার আমার প্রয়োজন নেই, আমার মনে রাখা দরকার যে আমি স্কয়ার যদি দেই তাহলে আরো 8টা হবে, আমি যদি কিউব দেই আরো 8টা হবে, পাওয়ার 4 দেই প্রত্যেকের সাথে তাহলে আরো 8টা হবে। তা আমি 8টা শিখলেই বাকিগুলো শেখা হয়ে গেল আমার। এক্ষেত্রে আমি যদি এখানে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, আমি যদি এই জায়গা থেকে cos থিটার মানটা বের করতে চাই তাহলে স্কয়ারটা ওই পাশে গেলে রুট ওভার দিয়ে দেব, রুট ওভার দিয়ে দিলেই আমি cos থিটার মান পাবো। আবার যদি আমি এখানে sin থিটার মান পাইতে হলে ওই পাশে স্কয়ার হবে, আবার এই পাশে যদি আমি cos থিটা পেতে চাই তাহলে স্কয়ারটা ওই পাশে রুট ওভার দিয়ে দিলেই আমি এখানে যদি মান বসাই দিই তাহলে cos থিটার মান আমি পেয়ে যাব। অনুরূপভাবে এখানেও প্রত্যেকটির মান আমি শুধু স্কয়ার ছাড়া শুধু সিঙ্গেলি যদি আমি বের করতে চাই, অর্থাৎ বর্গমূল করলে যেটা হয়, অর্থাৎ sec স্কয়ার থিটার বর্গমূল হলো শুধু sec থিটা, তাহলে sec থিটা পাইতে চাইলে শুধু স্কয়ারটা বসে গেলে রুট ওভার। এইভাবে এখান থেকেও আরো অনেকগুলো সূত্র বের হচ্ছে। তার মানে আমি যদি এই সূত্রগুলি জানি এখান থেকে আমি অনেকগুলো সূত্র বের করতে পারি, এগুলো জানলে আমি এখান থেকে অনেকগুলো সূত্র বের করতে পারি। মূলত আমি বলবো আমি যা পেয়েছি যে 1 থেকে 11 পর্যন্ত আমি মৌলিক 11টা সূত্র দিয়ে 29, 30, 40, 50, 60 যতগুলো মনে চায় আমি সূত্র বানাতে পারবো, তৈরি করতে পারবো। তো আমি শিক্ষার্থীদের বলবো যে আমি এই আখাউড়া টেকনিক্যাল ইসলামী আলিম মাদ্রাসার একজন সিনিয়র শিক্ষক, কিন্তু যেই ক্লাসটা আমি নিয়েছি এই ক্লাসটা সকলের জন্য, সারা বাংলাদেশের যে কোনো শিক্ষার্থীরা এইটা অনুসরণ যদি করে অবশ্যই আমি বলবো উপকৃত হবে। তাই যারা আমার ক্লাসটা পাবেন বিশেষ করে অভিভাবকদেরকে বলবো যে আপনারা আপনাদের ছেলেমেয়ে যারা ক্লাস 9-এ পড়ে তাদেরকে আপনারা এই ক্লাসটা মূলত অনুসরণ করতে বলবেন। আর মূলত আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন হয় তাহলে আমাকে ফোনেও এই বিষয়ে যদি কোনো প্রশ্ন আগে করা যেতে পারে।
উপরে আমার নাম লেখা আছে মোহাম্মদ রাকিবুল ইসলাম, মোবাইল নাম্বার 07215556611। এখন আমি ক্লাস থেকে বিদায় নেব, কারণ আমাদের অনেক শিক্ষক অপেক্ষা করছেন। মূলত আমি অফিস কক্ষে ক্লাসটা নিচ্ছি, সেখানে শিক্ষকরা অপেক্ষা করছেন, ওনারা পরবর্তীতে ক্লাস নেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।